হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ লেখক আর কে নারায়ণের লেখা আউট অফ বিজনেস। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবেই চ্যানেলের পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি আউট অফ বিজনেস। এই তো মাত্র বছরখানেক হলো রামারাওয়ের চাকরিটা গেছে। একটা গ্রামোফোন কোম্পানির এজেন্টের চাকরি ছিল তার মালগুড়ি অঞ্চলে। তা কোম্পানিটাই গণেশ ওল্টালো। সামান্য কিছু টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সে, সেটাই সিকিউরিটি হিসেবে লগ্নি করেছিল এই কোম্পানিতে। 5 বছর অবশ্য এই ব্যবসা থেকে ভালোই আয় হয়েছিল তার। ভালো বলতে ওই আর কি, বউ ছেলেপুলে নিয়ে খানিক সুখের মুখ দেখা। এক্সটেনশনে একটা ছোটখাটো বাংলো কিনেছিল। চিন্তা ভাবনা করছিল একটা ছোট গাড়িও কিনবে নিজের জন্য। আর ঠিক এমন সময় মাথায় বাজ পড়ল। সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিনিয়োগ, ব্যাংকিং, রাজনীতি সবকিছুতে এমন উথাল পাথাল অবস্থা সৃষ্টি হলো যে ওই গ্রামোফোন কোম্পানি, যাদের কারখানা ছিল উত্তর ভারতের কোনো জায়গায়, উৎপাদন লাটে তুলে দিতে বাধ্য হলো। আবার তার পেছনে ছিল লাহোরে কোনো একটা ব্যাংকের লালবাতি জ্বালানো, যে ব্যাংকের খুঁটি ছিলেন বম্বের কোনো এক পুঁজিপতি। তিনি চোখ বুঝলেন আর ব্যাংকও তল্পি তল্পা গুটিয়ে ফেলতে বাধ্য হলো। ওই পুঁজিপতি গাড়ি নিয়ে ঢাল বেয়ে নামছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আছড়ে পড়ে রাস্তা থেকে প্রায় 300 ফুট নিচে। অবশ্য গুজব এইটাই যে তিনি নাকি আত্মহত্যা করেছিলেন, কারণ আগের রাতে তার স্ত্রী তার ক্যাশিয়ারের সঙ্গে পালিয়ে যান। রামারাও আচমকা একদিন আবিষ্কার করলো সে পথের ভিখিরি। প্রথমটায় ব্যবসার এমন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়াটা যে কতখানি তাৎপর্যময় তা বুঝতেই পারেনি সে। ব্যাংকে সামান্য কিছু সঞ্চয় আর হাতে কিছু স্টক ছিল, কিন্তু স্টকগুলো ধীরে ধীরে হাত থেকে বেরিয়ে গেল, কারণ শেয়ার বাজারে দাম পড়ে যাচ্ছিল হু হু করে। সব মিলিয়ে কুড়িয়ে বাড়িয়ে কয়েকশো টাকাও পাওয়া গেল না। যখন নিজের সিকিউরিটি বাবদ কোম্পানিতে জমা দেওয়া টাকাটা ফেরত চাইল, তার আবেদন কানে তোলার মতো কোম্পানিতে তেমন কেউ আর পড়েছিল না। ব্যাংকের টাকা ফুরিয়ে আসছে দ্রুত। রামারাওয়ের বউ এখন চেষ্টা করছে কিছুটা হিসেব করে সংসার চালানোর। রাধুনী আর তোলা কাজের লোকটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ক্রেতা দুরস্ত নার্সারি স্কুল থেকে বাচ্চাদের নাম কাটিয়ে তাদের একটা অবৈতনিক প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। বাংলোটা ভাড়া দিয়ে তারা এরপর নিজেরা উঠে গেল বাজারের পেছনে একটা ছোট্ট ভাড়া বাড়িতে। রামারাও অন্তত 1 ডজন আবেদনপত্র জমা দিয়েছে নানা অফিসে। একটা চাকরির খোঁজে জুতোর শুকতলা খইয়ে ফেলেছে। তার বয়স এখন 40 ছুঁই ছুঁই। এই বয়সে চাকরি মোটেই ছেলের হাতের মোয়া নয়, বিশেষ করে যখন এইভাবে একটা স্বাধীন মসৃণ ব্যবসা লাটে ওঠে। রামারাও নতুন চাকরির জন্য তদবির করতে গিয়ে আর্জি জানায় একেবারে ঝানু ব্যবসায়ীর ভঙ্গিতে। আমি বলছিলাম কি স্যার, আমার জন্য যদি কিছু করতে পারেন। আমার ব্যবসাটা একেবারে ডুবে গেছে স্যার, তার পেছনে আমার কোনো দোষ ছিল না। যদি আপনার অফিসে একটা চাকরির সুযোগ করে দেন আমি কৃতজ্ঞ থাকব। ইস, শুনে যে কি খারাপ লাগছে রামারাও। তবে এক্ষুনি তো কোনো চাকরি খালি নেই। কোনো সুযোগ সুবিধে হলে নিশ্চয়ই আপনাকে খবর পাঠাবো। সর্বত্র এই এক গল্প। সন্ধেবেলা ক্লান্ত হতাশ পায় বাড়ি ফিরে আসা। বাজারের পেছনের গলিতে ঢুকতেই মনটা কেমন দমে যায়। বউটা ঠিক দাঁড়িয়ে থাকবে দরজায়, রাস্তার দিকে তাকিয়ে থাকবে। বাচ্চাগুলো মায়ের পেছনে, কি উৎকণ্ঠ উৎসুক সেই সব প্রিয় মুখ। আশায় দ্বিধায় থরথর করে কাঁপছে। ওরা সবসময় ভাবছে যে জাদু বলে সবকিছু ঠিকই কোনো না কোনো দিন আগের মতো হয়ে যাবে। যখনই তার মনে হয় কিভাবে সে পাগলের মতো হন্যে হয়ে একটা চাকরি খুঁজছে আর কিভাবে লোকজন
তার মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে, তখন একই সঙ্গে এটাও মনে হয় যে এর চেয়ে যদি তার উপরে তার বউ আর ছেলে মেয়ের আশা ভরসা একটু কম হতো। বউ তার মুখের দিকে তাকায়, ঠিক বুঝে ফেলে পরিস্থিতি, একটাও কথা না বলে ভেতরে চলে যায়। বাচ্চারাও ঠিক কেমন বুঝে যায় সবকিছু, তারাও পিছু নেয় মায়ের। রামারাও প্রাণপণ চেষ্টা করে পরিবেশ কিছুটা লঘু করার। কি খবর, আজ তাহলে আমরা ঠিক কেমন আছি? এর জবাবে শুধু খানিক দায়সারা হু হা শোনা যায়। ওদের এমন দুর্দশা দেখে বুকের ভেতরটা ব্যথায় মুচড়ে ওঠে। আগে এক্সটেনশনের ওই বাংলোতে থাকার সময় এই মেয়েটাই কেমন মাথায় ফুল লাগিয়ে ঝলমলে শাড়ি পরে সেজে গুজে থাকত। প্রতিবেশীরা কত ভালো ছিল। মেয়েদের ক্লাবে নিয়মিত যেত তার বউ। তাকে সুখী রাখার সবকটি উপকরণ ছিল মজুদ। কিন্তু এখন সন্ধেবেলা ভালো শাড়ি পরে ফিটফাট হয়ে থাকার মতো না আছে মন, না আছে প্রয়োজন। এখন তো সারাক্ষণ ওই ঘুপচি রান্নাঘরেই সময় কেটে যায়। আর ছেলে মেয়েরা, এক্সটেনশনের বাংলোটায় পাঁচিল ঘেরা কতখানি খোলা জায়গা ছিল। পাড়ায় প্রায় ডজনখানেক ছেলেপুলে সেখানে খেলাধুলো হইচই করত। প্রেতাদুরস্থ নার্সারি স্কুলেও তো বন্ধুত্ব করার কত সুযোগ ছিল, কিন্তু এখানে তার ছেলেপুলের কোনো সঙ্গী সাথী নেই। খেলার জায়গা বলতে বাড়ির পেছনের এক চিলতে উঠোন। এখন নজর করলে দেখা যায় পরনের জামাগুলো বিবর্ণ আর ফুটিফাটা। আগে আগে প্রতি 3 মাস অন্তর নতুন জামা কাপড় কিনে দেওয়া হতো। রামারাও বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবে, আর কেটে যায় এক এক করে অগুন্তি বিনিদ্র রাত। এখন হাতের নগদ টাকা সব শেষ। আয় বলতে এক্সটেনশনের বাংলো বাবদ যা সামান্য টাকা ভাড়া হিসেবে পাওয়া যায় সেইটুকুই। এখন তারা এই ভাবনাতেই ভয় কেঁপে ওঠে যে হঠাৎ করে বাংলোর ভাড়াটেরা বাড়ি ছেড়ে দিতে চাইলে কি হবে। সব মিলিয়ে যখন এমন শশেমিরা অবস্থা, জুবিলি রিডিং রুমে বসে থাকা রামার চোখে পড়ল একটা পত্রিকা। পত্রিকার নাম দ্য ক্যাপ্টেন। 4 পৃষ্ঠার কাগজ, সবটাই শব্দছকে ভরা। প্রতি সপ্তাহে সফল সমাধানকারী পুরস্কার পাবেন 4000 টাকা। এর পরের কয়েকটা দিন রামারাও সংসারের কোনো ব্যাপারে আর কান পাতল না। সে শুধু হেয়ালির উত্তর খুঁজে যাচ্ছে, কোনটা বসবে এখানে, টেলো না ফলো। যেখানে সূত্র হিসেবে দেওয়া আছে যাদের এমনটি দেখা যায় তাদের এড়িয়ে চলাই ভালো, সেইটারই বা ঠিক উত্তর কোনটা, ব্যাড, ম্যাড নাকি স্যাড? সন্ধেবেলা বাড়ি ফেরে যখন বউ ছেলেপুলে অপেক্ষা করে থাকে দরজায়, সে দুদণ্ড দাঁড়িয়ে দেখেও না। সপ্তাহের পর সপ্তাহ একটু একটু করে জমানো পয়সা খরচ করে পত্রিকার দপ্তরে সমাধান পাঠায়, আর প্রতি সপ্তাহেই উৎকণ্ঠিত হয়ে অপেক্ষায় থাকে ফলাফলের। যেদিন ফল প্রকাশের কথা থাকে সেদিন সে ঘোরাঘুরি করতে থাকে কাগজওয়ালার দোকানের আশেপাশে। পায়ে তারা কষে কি করে দোকানিকে জপিয়ে পয়সা দিয়ে না কিনে কোনো রকমে সেই সপ্তাহে শব্দ ছকের সমাধান আর পুরস্কার প্রাপকের নাম দেখবে। জুবিলি রিডিং রুমের টেবিলে পত্রিকা পৌঁছানো পর্যন্ত সবুর আর সয় না তার। কখনো কখনো পত্রপত্রিকা বিক্রেতা গজগজ করতে শুরু করলে তাকে ঠান্ডা করে রামারাও একটা বিচিত্র ধরনের আশাবাদী ঘ্যানঘ্যানানি দিয়ে, সবুরে মেওয়া ফলে বুঝলে ভায়া, পুরস্কারটা একবার পেলেই আমি একসঙ্গে অগ্রিম 3 বছরের চাঁদা দিয়ে তোমার কাছেই গ্রাহক হয়ে যাব। পুরস্কার প্রাপকদের নাম যে পৃষ্ঠায় বেরোয় সেটা উল্টাতে গিয়ে তার বুকটা দূর করে ওঠে। কখনো বালুচিস্তানের কেউ, কখনো ঢাকা, কখনো শ্রীলঙ্কা থেকে কেউ না কেউ ঠিকঠাক সমাধান দিয়েছে, কিন্তু রামারাওয়ের নাম আর ওঠে না। 3 ঘন্টা লেগে যায় সে আঘাত কাটিয়ে উঠতে, আর তারপর বেঁচে থাকতে গেলে একটাই উপায় ভেসে ওঠে, নিজেকে পরের সপ্তাহের শব্দ ছকের সমুদ্রে ডুবিয়ে দেওয়া। তাতে আবার কিছুটা শ্বাস নেওয়া, আবার কিছুটা আশার বুদবুদ, আবার কয়েকটা দিন বেঁচে থাকার রসদ। আশা নিরাশার এই ভয়ঙ্কর দোলায় খুব দ্রুত তার স্নায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে বলতে গেলে কারোর সঙ্গেই কথাবার্তা বলে না।
সারাক্ষণ মাথাটা ঝুঁকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় বসে থাকে। শব্দছকের সমাধান পাঠানোর জন্য প্রতি সপ্তাহে 1 টাকা করে লাগে। সেটা বউ দিতে না চাইলে সে ঝগড়াঝাটি করে। বউটি নিরীহ স্বভাবের, নিতান্ত ভালো মানুষ। সে গলা ফাটিয়ে সেভাবে বেশিক্ষণ ঝগড়াও করতে পারে না। আর তার ফল হিসেবে রামারাও যা চায় শেষ পর্যন্ত সেটা আদায় করেই ছাড়ে। অবশ্য তার জন্য বাড়িতে পয়সা কড়ির একটু টানাটানি হয়, কিন্তু তাতে কি। একদিন ওই পত্রিকা একটা বিশেষ পুরস্কার ঘোষণা করল, অর্থমূল্য 8,000 টাকা। রামারাওয়ের মন আশায় নেচে উঠল। জিততে পারলে এই টাকা একদিন 10 গুণ হবে। খুঁটিয়ে খুঁটিয়ে শব্দ ছকটা দেখল সে। 4টে কোণে 4টে শব্দ নিয়ে যা সামান্যতম সংশয় তার। আর তার মানে অন্তত 4টে প্রবেশপত্র পাঠাতে হবে। বড়সড় দাও মারা যাবে এবার। সে বউকে বলল, এবার আমাকে কিন্তু 5 টাকা দিতে হবে। তার আবদার শুনে বউ বাক্যহারা। যদিও রামারাও আজকাল সংসারের ব্যাপারে একেবারেই উদাসীন আর নিস্পৃহ, তবুও এবার সে নিজেই নিজের চাহিদার স্বার্থপর লোভী দিকটা যেন দেখতে পাচ্ছিল। 5 টাকা মানে সারা পরিবারের প্রায় 1 সপ্তাহের খাই খরচ। এক মুহূর্তের জন্য রামারাওয়ের মনটা খচখচ করল, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তাকে গভীর অভিনিবেশে ভাবতে হবে। কিছু কিছু মানুষ হতাশার পরিবর্তে এটিকেই বেছে নেয়। এই সূত্রের উত্তরে কোন শব্দ ঠিকঠাক হবে, হোপ, ডোপ নাকি রোপ? আর এই সব শব্দ নিয়ে খেলা শুরু করলে তার অস্থির মন কেমন সহজেই শান্ত হয়ে যায়। সমাধান পোস্টে পাঠিয়ে রামারাও আকাশ কুসুম চয়নে ব্যস্ত হলো। যদি একাধিক উত্তরদাতার সঙ্গে পুরস্কারের টাকাটা ভাগ করে নিতে হয়, তাও নেহাত কম টাকা পাওয়া যাবে না। ভাড়াটি উঠিয়ে দেবে সে। নিজের বাংলোয় ফিরে যাবে বউ আর বাচ্চাদের নিয়ে। সব টাকা পয়সা বউয়ের হাতে তুলে দিয়ে বলবে, বছর 2 সংসারটাকে যেন সে চালিয়ে নিয়ে যায়। শখানেক টাকার রেস্ত নিয়ে সে মাদ্রাজে গিয়ে নতুন করে নিজের ভাগ্য গড়ে নিতে চেষ্টা করবে। যতদিনে তার বউয়ের টাকা ফুরিয়ে আসবে, ততদিনে সে নিশ্চয়ই কিছু না কিছু লাভজনক কাজকর্ম খুঁজে নিতে পারবে মাদ্রাজে। যেদিন ফলাফল ঘোষণার কথা, রামারাও ক্যাপ্টেনের ভাঁজ খুলল। সমাধান দেখে সে নির্বাক হয়ে গেল। এতগুলো ভুল করেছে সে। এখন তো দেখা যাচ্ছে আনা কয়েক পয়সা পাওয়ারও সম্ভাবনা নেই। প্রায় সন্ধে পর্যন্ত সে নিস্তেজ হয়ে রইল। যত সে এই ব্যর্থতা নিয়ে গভীরভাবে চিন্তা করছিল, ততই যেন বেঁচে থাকা আরো দুঃসাধ্য হয়ে উঠছিল। বিগত সব পরাজয়, ক্ষয়ক্ষতি, হতাশা, নৈরাশ্য যেন ঝাঁকে ঝাঁকে নেমে আসছিল তার ওপরে, আক্রমণ করছিল দলবদ্ধভাবে। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার বদলে সে হাঁটছিল রেলওয়ে স্টেশন রোডের দিকে। লেভেল ক্রসিং পেরিয়ে লাইন বরাবর গেল মাইল 2 মতো। অন্ধকার হয়ে গেছে। অনেক দূরে শহুরে বাতিগুলো ঝিকমিক করছে। 2 ফার্লং দূরে সিগন্যাল পোস্টের লাল সবুজ বাতিগুলোকে দেখাচ্ছে চারদিকে ঝুপসি অন্ধকারের মাঝে ভুতুড়ে চোখের মতো। সে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে এভাবে জীবনকে টেনে নিয়ে যাওয়া নিরর্থক। যদি এই পৃথিবীতে জন্মানোর মতো দুর্ভাগ্য সত্যি সত্যি কারো হয়, তাহলে তা থেকে মুক্তির সেরা উপায় হলো রেল লাইনে দেওয়া বা এক গাছা দড়ির বন্দোবস্ত করা। দড়ি মানে রোপ, ডোপ অথবা হোপ হয় যদি। আপনা থেকেই তার মনে এই প্রশ্ন উঠে আসছিল। জোর করে নিজেকে শাসন করলো রামারাও। আর ওসব নিয়ে ভাবাভাবি নয়, এখন মৃত্যু নিয়ে চিন্তা ভাবনার সময়, সফলভাবে যাওয়ার। বউ, ছেলেপুলে কেউই আর তার কাছে তেমন জরুরি নয়। এখন একমাত্র জরুরি জিনিসটা হলো নিখুঁত আর সম্পূর্ণভাবে নিজেকে শেষ করে দিতে হবে। সে শুয়ে পড়ল রেল লাইনে। লোহার স্পর্শে এখনো কেমন ওম লেগে আছে। আজকের দিনটা বড্ড গরম ছিল। রামারাওয়ের ভাবতেই খুব ভালো লাগছিল যে 10 মিনিটেরও কম সময় ত্রিচিনোপল্লী ট্রেনটা এসে পড়বে। কতক্ষণ যে সে রেল লাইনে শুয়েছিল খেয়াল নেই। সে প্রাণপণে কান পেতে ট্রেনের শব্দ শোনার চেষ্টা করছিল, কিন্তু অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট
একটা ঝুমঝুম শব্দ আর গুনগুনানি ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছিল না। এতক্ষণ শুয়ে থেকে থেকে অধৈর্য হয়ে পড়েছে সে। উঠে পড়ল রামারাও, হাঁটা দিল স্টেশনের দিকে। প্ল্যাটফর্মে বেশ ভিড়। সে কাকে যেন জিজ্ঞেস করলো, ট্রেনের কি হলো? 3টে স্টেশন আগে একটা মালগাড়ি লাইন থেকে ছিটকে গেছে, লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, রিলিফ পাঠানো হয়েছে। আজ যা গতিক দেখা যাচ্ছে, সব ট্রেন অন্তত ঘন্টা 3 লেট হবে। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করেছ। রামারাও কোকিয়ে উঠল। সে ছুটতে থাকলো বাড়ির দিকে। বউ যথারীতি দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল, চোখ রাস্তার দিকে। রামারাওকে আসতে দেখে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল স্বামীকে দেখে। উষ্ণ অভ্যর্থনা আজ, যা গত 1 বছর ধরে রামারাও অনুভব করেনি একটি বারের জন্য। বউ জানতে চাইল, আজ এত দেরি হলো যে তোমার? সারা সন্ধে এত অস্থির লাগছিল আমার যে শুধু ঘরবার করেছি। এমনকি বাচ্চারা ছটপট করছিল খুব। আহা, ছেলে মানুষ তো, এই মাত্র ঘুমালো ওরা। রামারাওকে খেতে দিয়ে বউ বলল, আজ সন্ধেবেলা আমাদের ওই বাংলোর ভাড়াটে ভদ্রলোক এসেছিলেন। জানতে চাইছিলেন আমরা বাংলোটা বিক্রি করব কিনা। রাজি থাকলে এখনই ওরা ভালো আর নগদ দাম দিয়ে কিনতে রাজি। তারপর সামান্য মৃদু গলায় যোগ করল, আমার মনে হয় হয়তো বিক্রি করে দেওয়াই ভালো হবে। রামারাও উৎফুল্ল স্বরে বলল, দারুণ প্রস্তাব। এক্ষুনি আমাদের হাতে তাহলে 4,500 টাকা আসে। 500 টাকা দিও আমাকে, মাদ্রাজ যাব। দেখি যদি নতুন কিছু করে কপাল ফেরাতে পারি। আমি যে সময়টা থাকবো না, বাকি টাকাটা দিয়ে সংসার চালিও। তবে আগে আমরা একটা ভালো জায়গা দেখে উঠে যাব। শান্ত গলায় বউ জিজ্ঞেস করল, ওই 500 টাকা কি তুমি শব্দ ছকে লগ্নি করে তা থেকে টাকার রোজগারের কথা ভাবছো? কথাটা শুনে এক মুহূর্তের জন্য দমে গেল রামারাও। তারপর জোর গলায় শপথ করল, না না, আর না, কখনো নয়। আর এইখানেই শেষ হলো আজকের অডিও স্টোরি। ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।